আগ্রাসন যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের তাগিদ প্রধানমন্ত্রীর। দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা দেশে ফের ৭২ ঘন্টার হিট অ্যালার্ট। টানা তাপপ্রবাহের মধ্যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন সঠিক নয়, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে খাটো করার অভিযোগ। এবং উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির। অর্থ ও জনবল দিয়ে সহায়তার আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতা সহ যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থায়ী শান্তি ও নিরাপত্তা। সকালে থাইল্যান্ডে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে তাদের অভিন্ন শত্রু দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। ৬ দিনের সফরে থাইল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেন তিনি। বক্তব্যে ফিলিস্তিনের যুদ্ধ এবং গণহত্যা প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, এটা বন্ধ করতে হবে, যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে আসিয়ানকে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। The preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, গেল ২ দশকে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ২০% কমেছে। The Asia Pacific region must stand united against our common enemies. দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের অভিজ্ঞতায় নজর রাখতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। All forms of aggression. নাসির উদ্দিন, মোহনা সংবাদ। সারা দেশে নতুন করে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ বেশ কিছু এলাকার তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন। রেজা খানের রিপোর্ট। ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, ফোসকা পড়া গরমে বাইরে বের হওয়ায় দায়। দাবদাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষ। প্রচন্ড গরম, বেশিক্ষণ তাড়াতাড়ি উঠে থাকা যায় না, গাড়ি বেশি টানা যায় না। তো অনেক গরমে ১ গ্লাস ২ গ্লাস ৩ গ্লাসে খেয়ে নেয় অনেকে। তাপপ্রবাহ অব্যাহত থাকায় ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় শুধু মাদারীপুরে সামান্য বৃষ্টি হয়েছে। সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না। আমাদের গত ৩ দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল ৯:৩০ আরও ৩ দিনের জন্য বর্ধিত করেছি। বাংলাদেশের তাপমাত্রা কমার জন্যে এবার তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। বাংলাদেশের পশ্চিমী যে অঙ্গরাজ্যগুলো আছে, ওগুলো তো খুব ভারী ধরনের একটা ভালো বৃষ্টি না হলে এবং সেই বৃষ্টিটা যদি বাংলাদেশের দিকে না হয়, তাহলে তাপমাত্রা কমার তেমন একটা লক্ষণ নেই।
এদিকে গরমের যন্ত্রণা থেকে রেহাই পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন মিরপুর দক্ষিণ পীরেরবাগের লেকভিউ সোসাইটির বাসিন্দারা। যেই পারপাসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে বৃষ্টি কামনার উদ্দেশ্যে। পরিবেশ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন। এককভাবে সরকারের পক্ষে কোনো পদক্ষেপই সফলতা আনা সম্ভব নয়। গাছ লাগিয়ে জলাশয় রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দেন এলাকাবাসী। বৃষ্টি হচ্ছে না, গাছ লাগাচ্ছে না, মানুষ গাছ কাটতেছে। গাছ না লাগালে এইরকম তাপ প্রবাহ কমবে না। ছাদের উপরে গাছ লাগানোর জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পরিবেশের দিকে দৃষ্টি রেখে বাগান তৈরি করার চেষ্টা করা উচিত। রিজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। বিকেলে মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু থাকবে। এর আগে সকালে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। তাপমাত্রার কথা তো বলা যায় না, কিছু আপ ডাউন করে, তবে 2 দিন আমাদের আছে ছুটি, বন্ধ আছে। সেই কারণে আমরা মনে করতেছি যে আমরা একটু দেখে তার পরবর্তী টাইমে আমরা এটা সিদ্ধান্ত নেব। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদও জানান কাদের। বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে দলটি সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নিয়েছে। সরকারের একগুঁয়েমিতে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। পুকুর, জলাশয় ভরাট সহ অপরিকল্পিত নগরায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন দলের নেতারা। রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এই উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা অভিযোগ করেন, অপরিকল্পিত নগরায়ন ও জলাশয় ভরাটের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যে আবহাওয়া, এর পিছে বর্তমান সরকারের ব্যর্থতা অবশ্যই রয়েছে। অপরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন জলাশয় ভরাট, বায়ু দূষণ, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণের ব্যর্থতা। তারা এসিভাবে বসে ঠান্ডা বাতাস সাথে অসহায় সাধারণ মানুষ উদ্যোগতির কারণে দুর্বিষহ জীবনযাপন করছে। তীব্র তাপদাহে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সারা বাংলাদেশে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন গণতন্ত্র ও উপজেলা নির্বাচন নিয়ে। যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয়। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। বিএনপির যে কোনো কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ঘোষণার সমালোচনাও করেন রিজভী। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয় না। প্রতিবেদনের এমন বক্তব্য অসত্য। এটি এনজিও ভিত্তিক তথ্যের আলোকে প্রস্তুত করা হয়েছে, যার উৎসগুলো নির্ভরযোগ্য নয়। এই প্রতিবেদনে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালনকে ছোট করে দেখা হয়েছে বলে দাবি করেন সোহেলি সাবরিন। It is also apparent that the report mostly relies on assumptions and unsubstantiated allegations drawn from local
and international non-government organizations, including anonymous sources, many of which are supported by the US government or related entities. As such, some of the inherent and evident biases in the reporting pattern are quite evident. উপজেলা নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই নির্দেশনার সঙ্গে চলমান গণতান্ত্রিক ধারা সমুন্নত থাকার বিষয়টিও জড়িত বলে মত দেন তিনি। আর এজন্য প্রয়োজনীয় অর্থ ও জনবল দিয়ে কমিশন সহায়তা করবে বলে আশ্বাস দেন সিইসি। এমআর আসাদের রিপোর্ট। জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কমিশনের পরবর্তী কর্মযজ্ঞ শুরু হচ্ছে ৮ মে। ৪ ধাপের উপজেলা নির্বাচন চলবে মাসব্যাপী। প্রায় ৫০০ উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা রক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ডিসি, এসপি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হয় এ আলোচনা। এতে গুরুত্ব পায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের ভূমিকা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্দেশ দেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের জন্য নিরাপদ রাখতে হবে কেন্দ্রগুলো। সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব জাহাঙ্গীর আলম। জানান, প্রতি উপজেলায় প্রশাসনের চাহিদা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিপি মোতায়েন করা হবে। নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের ধারাবাহিকতা রক্ষার নির্দেশও কমিশনের পক্ষ থেকে দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে নিরপেক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সেই ধারাটা যাতে তারা অব্যাহত রাখেন। পদে বহাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানান তিনি। কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে 5 থেকে 24 বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে প্রায় 41% প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বাইরে। সেই সাথে শিক্ষা থেকে ঝরে পড়ার সংখ্যাও আগের বছরগুলোর চাইতে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে এই হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। মোট জনসংখ্যার হিসেবে শিক্ষার বাইরে থাকা এসব শিশু ও তরুণের সংখ্যা প্রায় 2.5 কোটিরও বেশি। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট। বাবা মা কর্ম করে লেখাপড়া করাইতে পারেনি। আমার নিজের নাম ছাড়া আমি কিছু পারি না। বাবা অনেক কষ্ট করে চালাইছে, এই জন্য আমি পারি না লেখাপড়া করতে। আমার পড়ালেখা করতে পারিনি, শুধু আমার নামটা লিখতে পারি আমি। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই এই জনগোষ্ঠীর। শিক্ষিত জনগোষ্ঠীর বেকার থাকার পরিসংখ্যানও কম নয়। সেখানে এমন জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে 3 লাখের বেশি পরিবারের ওপর জরিপ চালায় তারা। এতে দেখা যায় 2020 সাল থেকে 21 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়া জনগোষ্ঠীর পরিমাণ ছিল সবচাইতে বেশি। অপরদিকে পড়াশোনা থেকে ছিটকে পড়ার সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে। দেশে এই রকম লক্ষ লক্ষ শিশু, কিশোর ও যুবক প্রতি বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং নানাবিধ কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমার আগ্রহটা কম ছিল, আমার বাইকের লাইনে কাজের দিকে আগ্রহটা বেশি ছিল। এমনি ছেড়া দিছে, ভালো লাগে না দেখা। আর পড়াশোনার প্রতি আগ্রহ নাই দেখে আমি ওটা ছেড়ে দিছি। কোন পর্যন্ত যতই চেষ্টা করুন তো লেখাপড়ার ভিতরে মন যাবে না। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 2.5 কোটির অধিক। ঘনবসতিপূর্ণ 17 কোটির জনসংখ্যার এ দেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে দেশের ভবিষ্যৎ চিন্তা করা যেন এখন অনেকটাই আকাশকুসুম কল্পনা, যার ফলশ্রুতিতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানালেন শিক্ষাবিদরা। এই যুগে এসে যদি কেউ পড়তে না পারে, লিখতে না পারে, তাহলে পরবর্তীতে এরা তো নিরক্ষর থেকে যাবে, যেটা আমাদের এমডিজির লক্ষ্য ছিল। কিন্তু এসডিজিতে আরও আমরা বলেছি যে মানসম্পন্ন শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন কিংবা লাইফ লং লার্নার তৈরি করা। সো তারা লাইফ লং লার্নার হতে পারবে না। তারা আমাদের যে জব মার্কেট, আমাদের যে ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটি, সেটা কৃষিকাজ হোক আর যা হোক, তারা তো আসলে লিটারেসি না থাকলে তার প্রোডাক্টিভিটি সেই তুলনায় হবে না। শিক্ষাক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে প্রণোদনা সহ টেকনিক্যাল শিক্ষা দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের। অর্থের বিনিময়ে বলেন বা প্রণোদনা দিয়ে আপনার যদি কিছু ক্রাশ প্রোগ্রাম নিয়ে, যেটা নন ফর্মাল এডুকেশন বলি, তাদেরকে দেওয়া যায় এবং সেটা থেকে তাদেরকে সামান্য কিছু পড়াশোনা করিয়ে
4-5 বছর এবং তাদেরকে স্কিল ম্যান বলে, যেমন টেকনোলজি ওরিয়েন্টেড কিছু কাজ শেখানো হাতে কলমে, তাহলে কিন্তু আমাদের এই জনশক্তিগুলো জনসম্পদে পরিণত হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। নিজ দেশে ফিরছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা, বর্ডার গার্ড পুলিশ সদস্য সহ 288 মিয়ানমার নাগরিক। কঠোর নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে সকালে একটি টাগ বোট BIWTA জেটি ছেড়ে যায়, যেখানে অপেক্ষমান মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইনে তাদের তুলে দেওয়া হয়। এর আগে ভোর 4:30টার দিকে বান্দরবনের নাইখংছড়ি থেকে বিজিবির পাহারায় তাদের কক্সবাজার আনা হয়। জেটি ঘাটের পাশে বসানো তাঁবুতে চলে হস্তান্তর প্রক্রিয়া। এ সময় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মুয়েও উপস্থিত ছিলেন। আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে সব ধরনের তামাক পণ্যের উপর করারোপের মাধ্যমে দাম বৃদ্ধির দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দাবি জানায় সংগঠন দুটি। অনুষ্ঠানে জানানো হয় দেশে 3,78 লাখ মানুষের তামাক সেবন করেন, পাশাপাশি প্রায় 15 লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব রোগের চিকিৎসা ব্যয় প্রাপ্ত রাজস্ব আয়ের তুলনায় অনেক বেশি। প্রজনন ও বংশবিস্তার নিশ্চিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 24 জুলাই পর্যন্ত 3 মাস হ্রদে মাছ ধরা বন্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। আগের বছরের মতো এবারও মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকবে বলে জানান তিনি। গত 18 এপ্রিল জেলা প্রশাসন কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় নিষেধাজ্ঞাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ হ্রদের বিভিন্ন স্থানে নৌ পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আগ্রাসন যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের তাগিদ প্রধানমন্ত্রীর। দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা দেশে ফের 72 ঘন্টার হিট অ্যালার্ট। টানা তাপপ্রবাহের মধ্যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন সঠিক নয়, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে খাটো করার অভিযোগ। এবং উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ সিইসির। অর্থ ও জনবল দিয়ে সহায়তার আশ্বাস। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।